পক্ষে শুধু একটি আর্ট ফর্ম দিয়ে নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করা সম্ভব নয়। কিছু ল্যাঙ্গুয়েজে কিছু কথা বলা অনেক সহজ। মিট জোনাক জলারা এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়লো নাকি। নমস্কার, সুনন্দিতের কথা মঞ্চে আজকের অতিথি এক বিশিষ্ট শিল্পী। গান বাজনা, মিউজিক ডিরেকশন, মার্শাল আর্ট, এই সব দিক নিয়ে একটা কমপ্লিট ম্যান প্রাজ্ঞ দত্ত। নমস্কার। নমস্কার। আমাদের এই কথা মঞ্চে আপনাকে পেয়ে আমরা অভিভূত। আমার মনে হয় প্রথমে যখন আমরা বড় হই, পড়াশোনা করে বিভিন্ন রকম মাথার মধ্যে কাজ করে যে আমি কোন দিকে যাব, কি নিয়ে পড়াশোনা করব, আমার ভবিষ্যৎটা কিভাবে তৈরি করব। এই যে ক্যারিয়ারটা, আজকের যে ক্যারিয়ারটা, এটা কিভাবে শুরু হয়েছিল? আসলে সেরকমভাবে দেখতে গেলে আজ অবধি আমি যখন ভাবি যে আজকে আমি যেখানে পৌঁছেছি সেটার পেছনে কি কোনো ভাবনা ছিল, কোনো চিন্তা ছিল বা কোনো মেথড ছিল কি না, তাহলে সত্যি বলতে গেলে কোনো মেথড ছিল না। আচ্ছা, ছিল শুধু তিনটে জিনিস। প্রথম জিনিসটা ছিল যেই জিনিসটা ভালো লাগতো সেই জিনিসটা চর্চা করতাম। ওকে। এবং আরেকটা জিনিস আমি খুব ছোট বয়সে বুঝতে পারি, সেটা হলো যে কোনো আর্টিস্টের পক্ষে শুধু একটি আর্ট ফর্ম দিয়ে নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করা সম্ভব নয়। এটা যখন বুঝতে পারি তখন আমার মনে হয়েছিল যে অ্যাটলিস্ট 3 থেকে 4টে আর্ট ফর্ম রেগুলার প্র্যাকটিস করতে হবে। সেগুলো কি সবই ইন্টার রিলেটেড? আমার প্রত্যেকটা আর্ট ফর্মই ইন্টার রিলেটেড। আমি যেগুলো প্র্যাকটিস করি, মানে আমি যদি বলি বা আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলি যে মিউজিক, মার্শাল আর্টস এই দুটো ইন্টার রিলেটেড। আচ্ছা। হ্যাঁ, কেন? তার কারণ হলো মিউজিক একটা এমন জিনিস যেটা বেসিক্যালি ইজ মেজার্ড বাই টাইম। ঠিক তো? সময় দিয়ে মেজার হয়। একদম। জীবনও সময় দিয়ে মেজার্ড হয়। যে কোনো খেলা বা নিজেকে আত্মরক্ষা করার যেই ইচ্ছেটা বা নিজে সক্ষমভাবে নিজেকে আত্মরক্ষা করার পরে একটা কিছু প্রতিষ্ঠান করা বা একটা কিছু প্রতিষ্ঠিত করবার চেষ্টাটা, সেটাও কিন্তু সময় দিয়েই মেজার্ড হয়। কোথাও গিয়ে রিদম এমন একটা জিনিস যেটা আমার প্রত্যেকটা আর্ট ফর্ম, মানে যে আর্ট ফর্মগুলো আমি চর্চা করি সেই প্রত্যেকটা আর্ট ফর্মে আমরা পাবো। সেটা মিউজিক হোক, মার্শাল আর্ট হোক, অভিনয় হোক বা ডিরেকশন হোক। আচ্ছা। তা কোথাও গিয়ে ইন্ট্রিনজিক্যালি আই এম নট প্র্যাকটিসিং ডিফারেন্ট আর্ট ফর্মস। আমি বোধহয় এটা জানি যে আজকে একটা ভাষায় একটা আর্ট ফর্মকে বিভিন্ন কারেক্ট প্রজেক্টে ফেলে দেওয়া, কারেক্ট ছাঁচে ফেলে দেওয়া। মানে খুব সহজ একটা এক্সাম্পল, মানে আমরা তো সবাই জন্মাবার পর থেকে আমাদের প্রথম এক্সপোজিশন টু এনি কাইন্ড অফ আর্ট ফর্ম ইজ মোস্ট ডেফিনেটলি মোর ফিজিক্যাল, কারণ আমাদের তো ল্যাঙ্গুয়েজটা অনেক পরে আসে। তো আমাদের দেখতে ভালো লাগে না, মানে আমি বলছি একদম একটা সদ্যজাত শিশুর কথা বলছি আমি, ঠিক তো? কিন্তু যখন সে ল্যাঙ্গুয়েজটা শেখে, কিভাবে শেখে? শুনে শেখে। ঠিক তো? তা সেইখানে যদি কেউ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখে তাহলে সে এটা জানে কিছু ল্যাঙ্গুয়েজে কিছু কথা বলা অনেক সহজ, আর কিছু ফ্রেজ বলা একটু কঠিন। তাই একটা উর্দু গজল বা একটা শায়েরিতে যেই মজাটা থাকবে সেটা হয়তো একটা ইংলিশ সনেটে থাকবে না। কিন্তু যদি আমাকে এক্সপ্রেস করতে হয় নিজেকে, হয়তো আমাকে দুটোরই সাহায্য নিতে হতে পারে।
এবং সেইখান থেকেই আর কি যে কটা আর্ট ফর্ম ভালো লেগেছে আমি চর্চা আজ অবধি ছাড়িনি, শুরু করেছি ছোটবেলা থেকে, আজ অবধি চর্চা করে যাচ্ছি। কিন্তু এতগুলোর মধ্যে ব্যালেন্স করেন কী করে? মানে তার অ্যাক্টিং সেকশন সেটা একরকম, ডিরেকশন সেকশন সেটা একরকম, মিউজিক সেকশন সেটা একরকম, প্রত্যেকটা তো থট প্রসেস ডিফারেন্ট। হ্যাঁ, এখানে একটা জিনিস আমাকে খুব হেল্প করে, আমি খুব তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ হয়। আচ্ছা, মানে আমি একটা চরিত্র যখন প্লে করি তখন সেই চরিত্রটা কিন্তু আমার মতো কথাও বলে না, মানে গলাটার সাথেও অনেক সময় মিল থাকে না, বা সে হয়তো আমার মতো এরকম বেঁকে বসে না, সে হয়তো এরকম সোজা বসে, বা সে আরও এরকম বেঁকে বসে, বাট সে আমার মতো করে এই যে একটু হালকা গুটিয়ে নিয়ে এরকম করে, দিস ইজ মি। বাট এই আমিটা থাকে না যখন আমি আর্টে ঢুকি। ওকে, ঠিক অপোজিট, মোস্ট পিপল আমিটা বেশি থাকে যখন তারা একটা কিছু করে। সো ফর মি মাই আর্ট ইজ অলসো আ ওয়ে যেখানে আমি নিজেকে ফ্রি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, আমি থেকে বড় হতে পারি, আবার আমি থেকে অনেক ছোট হয়ে যেতে পারি। তাই সেখান থেকে এটা কিন্তু শুধু একটা আর্টিস্টিক এক্সপিরিয়েন্স আর থাকছে না, এটা কিন্তু একটা হোলিস্টিক এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয় মানে হোলিস্টিক ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। একদমই তাই, এটা একটা ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। এবং এটা ব্যালেন্সটা ওভাবেই হয় যে যখন একটা গান বানাচ্ছি তখনও তো একটা কিছু ভেবে বানাচ্ছি, হয়তো একটা চরিত্র তার যেই সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা ভেবেই গানটা বানাচ্ছি। একদম। আবার যখন একটা কোনো সংলাপ লিখছি, সেই সংলাপটাও তো ভেবে লিখছি যে কেন এই সংলাপটা, এবং এই সংলাপটার আগে পরে কি রয়েছে, বা আমি কি কিছু বলতে চাইছি সেই মুহূর্তে, আমি কি আমার, যদি নাটকের ক্ষেত্রে হয় তাহলে সেই মুহূর্তে আমি কি চাই যে মানুষজন সংলাপের এই ওয়ার্ডগুলো শুনুক, নাকি এই ওয়ার্ডগুলো শুনবে না, দেয়ার বাই একটা আলাদা রকমভাবে জিনিসটাকে ভাববে। ফিল্মের ক্ষেত্রে হলে সেই সংলাপটাকে কি আমি আন্ডারলাইন করে পরে ফেরত আনবো, মানে সেটা কি কোথাও একটা লিট মোটিভ হিসেবে কাজ করবে, একটা ন্যারেটিভ, বা একটা মানে বলা যেতে পারে একটা স্ট্রাকচারাল একটা কোনো একটা বাক্যের একটা কোনো লিট মোটিভ হিসেবে কাজ করবে। মানে ব্যাপারটা হলো যে এই যে এতগুলো জিনিস নিয়ে আমরা ভাবনা, প্রত্যেক কটার পেছনেই একটা কারণ থাকে, এবং সেই কারণটা আমি নই, সেই কারণটা আমি হয়ে গেলেই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। মিউজিক ইন্ডাস্ট্রিতে তো অনেক বছর কাজ হলো, এরকম কয়েকটা সম্বন্ধে একটু অভিজ্ঞতা। নিশ্চয়ই। তো নন্দীগ্রামের চোখের পানি ছিল আমার প্রথম মানে সিনেমাতে ডেবিউ অ্যাজ আ মিউজিক কম্পোজার। হ্যাঁ, এবং তারপরে অফকোর্স আমি অশোক বিশ্বনাথনের 1+1=3, ওরা তিনজন, তারপরে সর্বভূতেষু, এরকম আরও অনেক দুনিয়া, এরকম অনেকগুলো ছবি করেছি। কিন্তু ডেবিউটা কেন বললাম, তার কারণটা হলো যে ওই পার্টিকুলার ছবিটা যখন আমি করছি তখন ওখানে না অনেক অনেক ইন্টারেস্টিং কম্পোজিশনসের ব্যবহার আছে। মানে আমি যদিও পটভূমিকাটা নন্দীগ্রাম, তো সবাই ভাববে যে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনবে তখন কি শুনবে, বাঁশি শুনবে, একটা স্যাড টিউন, বা ওই তখন মানে হ্যাঁ মানে ইন্ডিয়ান এলিমেন্টস বেশি শুনবে, ইন্ডিয়ান তাই এলিমেন্টস। তো। কিন্তু আমি সেটা করিনি, আমি ওখানে একটা স্ট্রিং কোয়ার্টেট ইউজ করেছিলাম। মানে যে কটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল তার মেন ব্যাকবোনটা ছিল স্ট্রিং কোয়ার্টেট, ভায়োলিন, ভিওলা, চেলো ওয়াজ দ্য মেন ব্যাকবোন ফর দ্যাট। এবং আমি রিয়েলি রেকর্ড করি, আমি রেকর্ডিং করছি এবং আমি বেসিক্যালি সবকটা লিখে লিখে করেছিলাম, মানে ভায়োলিন কী বাজাবে, ভিওলা কী বাজাবে, চেলো কী বাজাবে, সব দিয়েছি, দিয়ে বলছি, কোথাও কোথাও বাজিয়েও দেখাচ্ছি। রাজাদা এলেন, এসে বললেন যে আরে ভালো তো। মানে এই যে একটা জিনিস, যে আমার প্রথম কাজ এবং এত রেপিউটেড একজন মিউজিক কম্পোজার তিনি এসে এবং আমাকে এতটা এনকারেজ করেছিলেন উনি, ওয়াইল দ্যাট রেকর্ডিং ওয়াজ গোয়িং অন, অ্যান্ড হি সেড যে এটা তো ঠিকই, এটা তো আমি ভাবিনি, এই ভিজুয়ালসগুলোর সাথে এইগুলো, ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা একটা অন্যরকমের একটা ভাবনা। আমরা কিন্তু ভারতীয় সঙ্গীত থেকে
বিচ্যুত হয়নি। না, শুধু সাউন্ডগুলো বা যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছিলাম সেই ইনস্ট্রুমেন্টগুলো একটু আলাদা করেছিলাম। হ্যাঁ, সবই ছিল, সরোদ, সেতার, বাঁশি তাও ছিল, কিন্তু দ্য ব্যাকবোন ওয়াজ অ্যাবসলিউটলি দ্য স্ট্রিং মানে ওদের ওপরে বেস করেই পুরো হ্যাঁ হ্যাঁ পুরো করেছিলাম। কম্পোজিশনটা তো করা হয়। ওটা আমার প্রথম মানে কাজ, এবং ওটা আমার ভালো মতো মনে আছে সেরকমভাবে দেখতে গেলে। তারপরে তো অফকোর্স অনেক কাজ করি, তারপরে মানে ওয়েব করেছি, সিরিয়াল করেছি। এই মহাতীর্থ কালীঘাট বলে একটা সিরিয়াল হতো, সেই সিরিয়ালে 60খানার ওপরে গান, অরিজিনাল গান। হ্যাঁ মানে হ্যাঁ মানে ওটা 60-র ওপরে, আর সবই শ্যামা সঙ্গীত টাইপের, ভক্তিগীতি টাইপের, বিকজ দ্যাট ইজ দ্য থিং দ্যাট দে আর ট্রাইং টু ক্যাপচার। হ্যাঁ, তো সেই সময় মনে আছে মোটামুটি মানে বেরোচ্ছি, পুজো টুজো হচ্ছে, নিজের গানই শুনতে পাচ্ছি, বেশ ভালোই তো লাগতো। তো সেটা একটা বিষয়, প্লাস নিজের ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে একটা সত্তা রয়েছে। এবং 2020-তে আমি একটা রিওয়ার্কিং করেছিলাম, আমি বাংলায় গান গাইয়ের একটা রিওয়ার্কিং দুর্নিবার আমি করেছিলাম, ওটা রেডিও মির্চি অ্যাওয়ার্ড পায়। আর 2024-এ অ্যান আরবান বান্দিশ বলে একটা অরিজিনাল কম্পোজিশন, সেটা বেসিক্যালি একদম একটা বান্দিশ যেরকম হয় সেরকমভাবে নতুন করে একটা বান্দিশ লেখা, মিশ্রা খামাজের ওপরে করেছিলাম, ওটা ক্ল্যাফ মিউজিক অ্যাওয়ার্ড পায়। আলটিমেটলি এই জানুয়ারি মাসে আই ফর্ম মাই ওন লেবেল বাই মাই নেম। আচ্ছা, হ্যাঁ, এখন আমি আমার নিজের মিউজিক নিজেই বার করি, নিজেই ডিস্ট্রিবিউট করি, নিজেই সেটার সব রাইটস রাখি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটাও আমারই থাকে। আমরা একটু কম্পোজিশন কিছু শুনতে পারি? নিশ্চয়ই, ডেফিনেটলি, কেন নয়। মিট মিট জোনাক জলারা, এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়ল নাকি, ঘুমিয়ে পড়ল নাকি। মিট মিট জোনাক জলারা, এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়ল নাকি। আমি তো ছিলাম সুরের সোহাগে, বসন্ত বাহার কিংবা বেহাগে, আমি তো ছিলাম সুরের সোহাগে, বসন্ত বাহার কিংবা বেহাগে, নিমগ্ন উদাসীন, তাই কি পালিয়ে গেল দিন। মিট মিট জোনাক জলারা, এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়ল নাকি। তারপর খোঁজের পালা শুরু, বুকের ভেতর কেবল দুরু দুরু, তারপর খোঁজের পালা শুরু, বুকের ভেতর কেবল দুরু দুরু, যতই বোঝা লাখো জোনাক, আমি হেসেছি আর ভেসেছি চোখের জলে, জোনাক নেবানো রাতে।
মিট জোনাক জ্বলারা এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়লো নাকি। মিট মিট জোনাক জ্বলারা এসে তুই বাড়িয়ে দিলি হাত, রাত জাগা এক পাখি ঘুমিয়ে পড়লো নাকি। যেমন কথা তেমনি তার কম্পোজিশন। এই কথাটা আমার মায়ের লেখা। আচ্ছা, হ্যাঁ, আমার মা এরকম অনেক কথা লেখেন, যেই কথাগুলো আমি আবার পরে বেশ একটা এখনো লেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেগুলার লেখেন। হ্যাঁ, এটা বেসিক্যালি আমার মা শাশ্বতী বন্দ্যোপাধ্যায়েরই লেখা এটা। হ্যাঁ, এবং এটা গানটা গেয়েছে অন্তরা নন্দী, হ্যাঁ, আর আমিও গেয়েছি, মানে কি অন্তরা আর আমি মিলে এই গানটা গেয়েছি। রিলিজ গান এটা অ্যাকচুয়ালি। আর সুরটা কার? আমার সুরটা আমার। আমি আসলে চেষ্টা করি একটু, মানে আমার খুব ভালো সুর নিয়ে একটু হালকা ওই এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। না, সব থেকে ভালো লাগছে এটাই যে এর যে একটা আবেশ, সেটা কিন্তু এখনো আমার কানে বাজছে। এটা খুব ভালো, মানে আই থিঙ্ক দিস ইজ আ সাকসেস অফ আ ক্রিয়েশন। এইটাই বোধহয় একটা কোনো কিছু সৃষ্টিকে বাঁচিয়ে রাখে। এটাই তো রিলেটেবিলিটি না, মানে ওটা থাকবে, জিনিসটা তো থাকবে। আমরা তো কেউই থাকবো না, আমরা কেউ, কিন্তু এই জিনিসগুলো তো রয়ে যাবে, এবং এই জিনিসগুলো রয়ে গেলে সেটার যে এনার্জিটা সেটাও তো রয়ে যাবে। আর কি চাই? আর সাথে সাথে সুনন্দিতের কথা মঞ্চেও থেকে গেল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সেটাও থেকে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই, 100%। এআই আমাদের দরজায় নাড়া দিয়ে ঘরে ঢুকে গেছে। এআই কি এই মিউজিক কম্পোজিশনে কোনোভাবে প্রভাব ফেলছে? বিশালভাবে। তাতে কি মনে হচ্ছে ভবিষ্যৎটা জানি না, তবে একটা গান, সেই গানটা জাস্ট মেলোডিটা দিয়ে দিলে সেটার হারমোনির কি কি অপশনস হয় সেটা আমাকে দিয়ে দিচ্ছে। ওকে, এটা কিন্তু বিফোর এআই, মানে এআই এর এই রেভলিউশনটা হওয়ার আগে, মানে আমি একটু, মানে তাই একটু ক্লিয়ার করে দিতে চাই যে আমরা কিন্তু যারা অ্যাকচুয়ালি মিউজিক প্রোডাকশন করছি, আমরা কিন্তু অনেক বছর ধরে এমন অনেক টুলস ব্যবহার করছি, বা ফর দ্যাট ম্যাটার যারা আমরা লিখে কাজ করতে পছন্দ করি, সিবেলিয়াসে আমরা যখন লিখি, আমরা কিন্তু লিখে ওটা শুনতে পাই ইমিডিয়েটলি যে আচ্ছা এইটা লিখলাম, নোটেশনটা এটা এরকম বাজবে। আবার এটার অপোজিট এখন একটা নতুন একটা এআই টুল বেরিয়েছে, ক্ল্যাং এআই বলে। সেটা কি করে, যেটা বাজাচ্ছ সেটাকে নোটেট করে দিচ্ছে। এবং মোস্ট অফ দ্য টাইম যদি ঠিকভাবে বাজাতে পারে কেউ, তাহলে নোটেশনটা প্রপার হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টটা ছিলই, মানে হতোই, কিন্তু আমি বলছি যে উইদাউট হিউম্যান ইন্টারফারেন্স। ওখানেই আছি। তার মানেটা কি? তার মানে এই মডেলগুলো ভাবা শিখে যাচ্ছে। যেহেতু এই প্র্যাকটিসটার মধ্যে আছে, তার মানে ও ভাবা শিখে যাচ্ছে। মানে ও জানে যে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে ধরো যে জানে না, তাকে আমি যদি একটা মানে এরম একটা কর্ড প্রোগ্রেশন বাজাই, সে আমি জাস্ট বলি যে ওকে, সো ইফ দিস ইজ দ্য ফার্স্ট কর্ড অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কর্ড, মাঝখানে কর্ড ভরো। যে জানে সে এটা বানালো, বা যে জানে সে আরো মানে মেজর মাইনর কে কম্বাইন আরো রিচ একটা জিনিস বানালো। এই নলেজটা আছে বলে বানাতে পারছে, কারেক্ট? এই নলেজটা তো এআই বা এরকম কম্পিউটার সিস্টেমদের কাছে পৌঁছে গেছিল while all these things were happening. Now comes the second part. আজকাল সেটা সুনো হোক বা ইউডিও হোক বা এরকম গোছের যে এআইগুলো, সেখানে ইউ জাস্ট রাইট এ লিরিক্স অ্যান্ড ইউ জাস্ট রাইট হোয়াট কাইন্ড অফ আ সং ইউ ওয়ান্ট, they will make the entire song, and they will even get it sung by a singer, মানে a vocaloid singer, মানে যেটা কিনা একটা মানুষ নয়, right? Okay. And you have that entire song and you can listen to it, and it's, if fed properly, it's as good as working with original people. যদি আমি as a musician বুঝতে পারি বা জানতে পারি বা দেখতে পারি যে কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে,
তাহলে ইট ক্যান বি সামথিং রিয়েলি গ্রেট। কখনো রিজেক্ট হয়েছে? অলওয়েজ আই কিপ অন গেটিং রিজেক্টেড। যেমন একটা ছোট্ট অভিজ্ঞতা। হ্যাঁ, কত, মানে কোথার থেকে শুরু করব? অ্যাকচুয়ালি প্রত্যেক কটা রিজেকশনই খুব ইন্টারেস্টিং। মানে ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি একটা কাজ করছিলাম, সেই কাজটার মিউজিকটা করলাম, একটা ইন্টারেস্টিংভাবে করলাম, সেটা পাঠালাম। তারা বললো যে খুব ভালো লাগছে। তারপর বললো এই মিউজিকটা না হবে না, তুমি ওরকম করো। আমি করলাম। এবার ইন্টারেস্টিংলি এই যে মিউজিক্যালি আমার যে মিউজিক্যাল রিজেকশনগুলো, সেই রিজেকশনগুলো এখন মানুষে শুনতে পাচ্ছে। কীভাবে শুনতে পাচ্ছে? এই যে আমার যে বললাম না একটা নিজস্ব রেকর্ড লেবেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেল হয়েছে, ওখানে যেই ইনস্ট্রুমেন্টালসগুলো আমরা শুনছি বা যেই গানগুলোও শুনছি, তার মধ্যে কিছু গান কিন্তু সিনেমায় রিজেক্ট করা গান। হ্যাঁ, মানে গানটা বলে এই কি এরকম আবার গান হয় নাকি, এটা কে শুনবে? ইনফ্যাক্ট ওয়ান অফ মাই, মানে কি বলবো, কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট সংস which is মানে which people like, সেটাও একটা রিজেক্টেড গান, মানে সিনেমাতে রিজেক্টেড গান, যেটা ইউজ করেছি, নিজের মতো করে বার করেছি, মানুষের ভালো লেগেছে। হ্যাঁ, এরকম মানে আমার সাথে। সেই চ্যানেলটার কি নাম? চ্যানেলটা বেসিক্যালি ইটস নট এ চ্যানেল, ইটস লাইক রেকর্ড লেবেল, সেটার নামও প্রাজ্ঞ, PRAJNA, প্রাজ্ঞ। হ্যাঁ, এবং মানে সেটা কিভাবে অ্যাক্সেসেবল? ভেরি সিম্পল, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, যে কোনো জায়গায় গিয়ে আমার নাম দিয়ে খুঁজলে ইউল গেট ওভার 70-75 সংস। তার মধ্যে 20-22 songs you would find coming out from that distribution level প্রাজ্ঞ। সেই মানে মিউজিকগুলো বা গানগুলো are all rejected, হ্যাঁ। আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আজকের এই আলাপচারিতার সমাপ্তি নয়, পরের দিনের শুরুটা। আচ্ছা, ঠিক আছে, ডান।